বলা হচ্ছে কিন। এল এর উচ্চারণ হবে না। কিন মানে হচ্ছে ইট ভাটা। তো এখানে ফার্নেস অনেকে অ্যান্সার দেয়, কিন্তু ফার্নেস মানে চুল্লি, সেটা অনেক কিছু তৈরি হতে পারে। মানে ফার্নেসে লোহা, ইস্পাত এগুলো তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে ইট যেখানে তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কিন। 78। বলো। আসল। আচ্ছা, দেখো আর্সেনাল মানে যে, হ্যাঁ আর্সেনাল মানে তোমার যেখানে অস্ত্রশস্ত্র তৈরি হয়, অ্যাকচুয়ালি যেখানে গোডাউন। না, এখানে অ্যান্সারটা হবে আর্মারি। গোডাউনে তো যে কোনো মাল থাকতে পারে, ঠিক আছে, সেটা তোমার ওয়েপন স্পেসিফিক্যালি নয়। তো ওয়েপন যদি স্পেসিফিক্যালি হয়, মানে ওয়েপনের গোডাউনকে বলা হচ্ছে আর্মারি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট 79। না, অপশন সি তো তোমার সিনোনিম হয়ে যাচ্ছে অলমোস্ট। ফেমাইন মানে দুর্ভিক্ষ, ড্রট মানে খরা। তো এখানে যেটা তোমাকে অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে যে ডিজিজ, রেইনফল। রেইনফল, হ্যাঁ। রোগকে প্রতিরোধ করছে ওষুধ, আর এখানে তোমার খরা, দুর্ভিক্ষকে প্রতিরোধ করতে রেইনফল। কন্ট্রাস্ট টার্মটা আমরা শুনেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোডিউস ইজ টু ওয়েস্ট, মানে একটা জিনিস তৈরি হচ্ছে আর একটা ওয়েস্ট হচ্ছে, মানে দুটো বিপরীত শব্দ। তো কন্ট্রাস্ট অপশন বি হবে? অপশন বি নয়, অপশন এ হবে। তার কারণ হচ্ছে কন্ট্রাস্ট শব্দটা দেখবে টিভিতে আমরা ব্যবহার করে থাকি, কালার কন্ট্রাস্ট। মানে কন্ট্রাস্ট মানে হচ্ছে জিনিসটা আনম্যাচড আছে। মানে তোমাকে যখন টিভিটা দেওয়া হয়েছে, তুমি যখন টিভিটা নতুন কিনলে, সেখানে সবকিছু একটা ম্যাচিং করা ছিল ওদের ডিফল্ট অনুসারে। তুমি সেটাকে এবার কন্ট্রাস্ট করছো, মানে তুমি সেটাকে আনম্যাচ করছো ওদের থেকে। তো কন্ট্রাস্টের মানে হচ্ছে তোমার আলাদা, ম্যাচের উপরে ডিসম্যাচ। ঠিক আছে, তাহলে বিপরীত শব্দ হলো। আচ্ছা, এদিকে হলো। নেক্সট চলে এসো ক্লাসিফিকেশন। না, ক্লাসিফিকেশন বলো। স্যার 30 অবধি হয়েছে আমাদের। আমাদের 20 অবধি হয়েছে। 20 অবধি হয়েছে, তাহলে যারা পিছিয়ে আছে তারা হচ্ছে 20 পর্যন্ত। আচ্ছা, যারা 21 থেকে 25 যারা হয়ে গেছে, আর একবার দেখে নাও, চেষ্টা করো অ্যান্সার গুলোকে না দেখে করার। 21 বলো। স্যার চকলেট হবে। হ্যাঁ, কারণ বাকিগুলো হচ্ছে বেকারি প্রোডাক্ট, চকলেটটা নয়। নেক্সট। ডিফেন্স। ডিফেন্স। রেইড মানে হচ্ছে, এর প্রোনাউন্সিয়েশন হবে রেইড। রেইড মানে লুণ্ঠন করা। অ্যাসল্ট মানে হচ্ছে এই যে কয়েকদিন মানে কয়েক মাস আগে তোমার সেই ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্টের উপর অ্যাসল্ট হয়েছিল। তাই অ্যাসল্ট মানে ওই অ্যাটাকের মতোই, আক্রমণ করা। অ্যাম্বুশ মানে গুপ্তভাবে আক্রমণ করা, মানে গাছে আড়ালে লুকিয়ে আছে
আক্রমণ করার জন্য, তো সেটা হচ্ছে হঠাৎ করে আক্রমণ করলো, সেটা হচ্ছে অ্যাম্বুশ। তাহলে যেটা টোটালি অন্য মানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ডিফেন্স, বাকিগুলোকে অ্যাটাক বোঝাচ্ছে, ডিফেন্সটা বিপরীত। নেক্সট, আচ্ছা, পিঁপড়ে, মৌমাছি, মথ, মিজ। মিজ হচ্ছে এক ধরনের মাছি, আর এদিকে স্পাইডার। স্পাইডার। কেন বলো? সব কটা উঠতে পারে, স্পাইডার উঠতে পারে না। আচ্ছা, পিঁপড়ে উঠতে পারে না, পিঁপড়ের পিপিলিকা উঠতে পারে, ঠিক আছে, পিঁপড়ে উঠতে পারে না। সুতরাং স্পাইডারের 8টা পা। স্পাইডারে 8টা পা, হ্যাঁ সেটা বলতে পারো। আর বাকিগুলোর কটা করে পা? মৌমাছির কটা পা? স্যার 6টা। 6টা নয়, এখানে 4টে পা ধরে নাও, এটা একটা কীট পতঙ্গ। তাহলে কি হয়, এদিকে 2টো পা থাকে, এদিকে 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 2টো পা থাকে, এই সুরগুলোকে পা ধরো না, ঠিক আছে? তাহলে 4টে করে পা। তাহলে এদিকে পিঁপড়ে, মৌমাছি, মথ, মিজ বলে যে মাছিটা আছে, সবারই হচ্ছে প্রত্যেকে 4টে করে পা, কিন্তু মাকড়সার হচ্ছে 8টা পা। 24, স্যার হোয়াইট। হোয়াইট। তাহলে রামধনু রং বোঝাচ্ছে, রামধনু রং আমরা জানি ভিবগিয়র, বা বাংলায় বললে বেনি আসহ কলা। বেনি আসহ, এই যারা ভুলে গেছো একবার দেখে নাও। ভি মানে হচ্ছে রামধনু 7 রং কি কি? ভি মানে হচ্ছে ভায়োলেট, আই মানে ইন্ডিগো, বি হচ্ছে ব্লু, জি হচ্ছে গ্রিন, ওয়াই হচ্ছে ইয়েলো, ও হচ্ছে অরেঞ্জ, আর হচ্ছে রেড। বাংলায় বললে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। তাহলে এখানে শুধুমাত্র সাদা রংটা ভেঙেই তো রামধনু 7 রং হয়, তাহলে সাদা রংটা হচ্ছে ডিফারেন্ট। 25, পোয়েট। পোয়েট কেন বলো? সবকটা যেটা প্রফেশন আছে। হ্যাঁ, আর পোয়েট তো কম। অ্যাক্টর, আর্টিস্ট, মিউজিশিয়ান, ড্যান্সার, এরা সবাই হচ্ছে তোমার স্টেজে পারফর্ম করে। না, রিসেন্টলি পোয়েট হচ্ছে তোমার স্টেজে পারফর্ম করছে, কিন্তু সেটা খুব রেয়ার, এবং রেয়ার জিনিসগুলোকে জিআইতে অত প্রশ্রয় দেওয়া হয় না, ঠিক আছে? তাহলে অ্যাজ ইউজুয়াল মানে জেনারেলি অ্যাক্টর, আর্টিস্ট, মিউজিশিয়ান, ড্যান্সার এটা সবাই স্টেজে পারফর্ম করে, কিন্তু পোয়েট করে না। আচ্ছা, নেক্সট। তাহলে অ্যানালজি 5টা হলো, ক্লাসিফিকেশন 5টা হলো, তারপরে চলে এসো কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং এ এক্সারসাইজে কত হয়েছিল বলো? কোডিং আমাদের মনে হয় শেষ হয়ে গেছিল। আচ্ছা, লাস্ট প্রশ্নটা কত ছিল বলো তো? 28। হ্যাঁ স্যার 28। আচ্ছা, স্যার র্যাঙ্কিং 15 অবধি হয়েছিল। বুঝতে পারলাম না, আরেকবার বলো। স্যার আমাদের 15 অবধি হয়েছিল। 15 অবধি হয়েছিল, তাহলে এখানে 16 থেকে 20 হবে আসবে, ঠিক আছে? তাহলে 16 থেকে 20 অ্যান্সার দাও।
16টা হলো? স্যার ডোনা হবে? হ্যাঁ, 16টা হবে ডোনা। আচ্ছা, ডোনা কিভাবে হচ্ছে একবার বলে দিই। যে ওকাপেরু মানে হচ্ছে ফাইন ক্লোথ, আর মেটালিসা মানে হচ্ছে ক্লিয়ার ওয়াটার, আর তারপরে তো তোমাকে বলেছে ডোনালিসা পেরু মানে হচ্ছে ফাইন ক্লিয়ার ওয়েদার। এবার তোমাকে জানতে চাইছে ওয়েদার মানে কি হবে। তাহলে ওয়েদারটা কোথায় আছে? ওয়েদারটা আছে এখানে, এবং ওয়েদারের সাথে ওয়েদার কোথাও কমন নেই, এখানেও না ওখানে না। এটাকে আরেকটা আমি হাইলাইট করে দিই অন্য কালারে। তাহলে ওয়েদারের সাথে যে শব্দগুলো আছে সেগুলো কমন কি আছে দেখো। ওয়েদারের সাথে এখানে আছে তোমার ক্লিয়ার আর ফাইন। যে কোনো একটা শব্দ নাও, ক্লিয়ারটাকে নাও। দেখো ক্লিয়ারটা এখানে আছে, মানে তৃতীয় বাক্যে আছে এবং দ্বিতীয় বাক্যে আছে। তাহলে দ্বিতীয় আর তৃতীয় বাক্যের মধ্যে কমন কি হচ্ছে? কমন হচ্ছে তোমার লিসা হচ্ছে কমন। তাহলে লিসা মানে হচ্ছে ক্লিয়ার, লিসা মানে হচ্ছে ক্লিয়ার। নেক্সট আমরা দেখবো ফাইন শব্দটাকে, এটাকে আমি গোল করছি। ফাইন শব্দটা এখানে প্রথম বাক্যে আছে। তাহলে তৃতীয় বাক্য এবং প্রথম বাক্যের মধ্যে কমন হচ্ছে ফাইন। এখানে তৃতীয় বাক্য আর প্রথম বাক্যের মধ্যে কমন হচ্ছে পেরু। তাহলে পেরু মানে হচ্ছে ফাইন। তাহলে আমি যদি তৃতীয় বাক্যটাকে এবার দেখি, তাহলে ফাইন মানে পেরু, ক্লিয়ার মানে লিসা, পড়ে থাকছে এখানে ওয়েদার, আর ওদিকে পড়ে থাকছে ডোনা। তাহলে ওয়েদার মানে হচ্ছে ডোনা। ওকে, কোশ্চেন নাম্বার 17। স্যার সেকেন্ড অপশনটা। আচ্ছা, এটা একটু সময় দিই, সবাই বললাম। হ্যাঁ স্যার সেকেন্ডেরটা। হ্যাঁ ঠিক আছে। তাহলে এস থেকে আর অর্থাৎ 1 মাইনাস করছে, ইউটাকে সেম জায়গায় রেখেছি। তাহলে এখানে প্রথমটা 1 মাইনাস হবে, তাহলে ডাব্লিউ থেকে 1 মাইনাস করলে ভি, তাহলে ভি দিয়ে স্টার্ট হবে। বাকিগুলো না দেখলেও হবে, কারণ অপশনে ভি দিয়ে স্টার্ট একটা অপশনই আছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট, অপশন বি। বি হবে। অপশন বি। আচ্ছা, আর থেকে কিউ মানে -1, ইউ থেকে টি -1, এস থেকে টি +1, টি এর পরেরটা মানে এখানে 4 নম্বরটা হচ্ছে টি, এখানে 4 নম্বরটা হচ্ছে ইউ, মানে টি থেকে ইউ +1। মাঝে এই যে আইটা আছে, সেই আইটা ওখানেই আছে, মানে আইটা কোনো চেঞ্জেস হয়নি, মানে নো চেঞ্জ। তারপরে সি থেকে ডি +1, এ থেকে বি +1, টি থেকে এস, ই থেকে ডি -1 অর্থাৎ তোমার প্যাটার্নটা হচ্ছে -1 +1 +1, মাঝে যে বসে আছে সেটা হচ্ছে নো চেঞ্জেস, তারপরে আবার +1 +1 -1 -1। তাহলে এখানে আমি যদি এস থেকে 1 বিয়োগ করি, এস আর টি থেকে, তাহলে আর এস দিয়ে শুরু হবে। অপশন ডি কেটে গেল, আর এস দিয়ে এই তিনটে অপশন শুরু হয়েছে। তারপরে এটির সাথে আমি কি করব? 1 যোগ করব। তাহলে এর সাথে 1 যোগ করলে বি, আর টি এর সাথে 1 যোগ করলে ইউ, মানে বি ইউ। আর এস এর পরে বি ইউ সবকটা অপশনই আছে।
আচ্ছা মাঝে আছে আই, আইটা সেম জায়গাতে থাকবে, মানে আর এস বি ইউ আই, আর এস বি ইউ, এটা জে আছে, এই অপশনটা কেটে গেল, মাঝে জে আছে। তারপরে দুটো প্লাস ওয়ান হবে, মানে এস এর সাথে এক যোগ করলে টি, টি এর সাথে এক যোগ করলে হচ্ছে ইউ, তাহলে ওই আই এর পরে টি ইউ হবে, আই এর পরে টি ইউ অপশন বি তে আছে, অপশন সি তে নেই, তাহলে অ্যান্সারটা হচ্ছে অপশন বি। নেক্সট 19। স্যার 3 সি এরটা হবে। আচ্ছা সেটা, আচ্ছা ঠিক আছে, তাহলে 19-এরটা বলেছে রোস্ট, এই শব্দটাকে লেখা হচ্ছে এইটা, তাহলে স্লফিকে কি লেখা হবে? আচ্ছা আর থেকে পি মানে 2 মাইনাস, ও থেকে কিউ 2 যোগ, এ থেকে ওয়াই 2 মাইনাস, এস থেকে ইউ 2 যোগ, আর টি থেকে আর 2 মাইনাস, মানে -2 +2 এইভাবে যাচ্ছে, -2 দিয়ে শুরু করতে হবে তোমাকে। তাহলে এস থেকে যদি আমি 2 মাইনাস করি তাহলে হচ্ছে কিউ, কিউ আর এস, মানে এস থেকে 2 মাইনাস করলে কিউ, কিউ দিয়ে স্টার্ট হবে, কিউ দিয়ে স্টার্ট হয়েছে, একটা অপশন স্টার্ট হয়েছে, তাহলে 19-এর অ্যান্সারটা হচ্ছে অপশন সি। ওকে, কোয়েশ্চন নাম্বার 20। স্যার ডি হবে। স্যার অপশন এ। আচ্ছা অপশন এ আর ডি দুটো অ্যান্সার হলো। অপশন এ আর ডি এর মধ্যে পার্থক্য হচ্ছে সি আর এইচ এ, সি আর ই তে। না স্যার ডি হবে, ডি হবে। ডি, ওকে। তাহলে এখানে বলেছে বর্ন, একে লেখা হচ্ছে এপি কিউ এন, আচ্ছা এখানে 4টে লেটার আছে, এখানে 5টা লেটার আছে, তাহলে প্রসেস থাকতে হবে। তাহলে আমি এখানে কি করছি, বি থেকে 1 মাইনাস করলে এ, -1 করলে ও এর সাথে এক যোগ করলে পি, কিউ আর মানে আর থেকে 1 মাইনাস, এন এর সাথে এক যোগ, তারপরে আবার -1 +1, কিন্তু লাস্টে একটা এক্সট্রা এন এসছে, সেই এনটা কোত্থেকে পেয়েছে না, এখানে লাস্টের লেটারটাকে রিপিট করেছে, রিপিট, লাস্ট লেটার রিপিট, লাস্ট লেটার। তো এই হচ্ছে প্যাটার্নটা। আমরা পরের প্যাটার্নটার ক্ষেত্রে মিলিয়ে নিই, -1 +1 -1 +1 আর লাস্টে কেটা রিপিট হয়েছে, হ্যাঁ মিলে গেছে। তাহলে এখানে জি থেকে 1 মাইনাস করলে হচ্ছে এফ, আর এর সাথে এক যোগ করলে এস, এফ এস, আই এর সাথে 1 মাইনাস করলে হচ্ছে এইচ, ডি এর সাথে এক যোগ করলে ই, অর্থাৎ লাস্টেরটা না দেখলেও হবে, এফ এস এইচ ই, এফ এস এইচ ডি একটাই অপশন আছে, যাই হোক লাস্টে ডিটা রিপিট হয়েছে, তাহলে এফ এস এইচ ডি। ঠিক আছে, তাহলে কোডিং এর 5টা প্রশ্ন হয়ে গেল। নেক্সট চলে এসো ডাইরেকশন। ডাইরেকশনে বলো। স্যার ডাইরেকশনের এক্সারসাইজ হচ্ছিল, এক্সারসাইজ 1 দুটো হয়েছিল, এক্সারসাইজ এক্সারসাইজে মাত্র দুটো হয়েছিল, আচ্ছা 4 5, সরি স্যার 4 5 অবধি হয়েছে, 5 অবধি। এক্সারসাইজে 5 পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, 6 থেকে 10 করো। আচ্ছা ডাইরেকশনে দিক, বাঁ দিক ডান দিকে এখনো কারোর সমস্যা হয় বলে একটু বলবে, আর একটা প্যাটার্ন দেখিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, 6 থেকে স্টার্ট করো।
5 কিলোমিটার নর্থ ইস্ট। 5 কিলোমিটার নর্থ ইস্ট, ঠিক আছে। দেখে নাও তাহলে কুনাল কি করলো। আচ্ছা, এই হচ্ছে তোমার দিক নির্দেশক, এইখান থেকে স্টার্ট করতে পারো সেন্ট্রাল পয়েন্ট থেকে। তাহলে কুনাল 10 কিলোমিটার উপরের দিকে গেল, নর্থের দিকে। এখান থেকে এতটাকে আমি 10 ধরলাম। তারপরে সে ওই পয়েন্ট বরাবর মানে এখান থেকে সাউথের দিকে এলো। আর সাউথ মানে নিচের দিকে নামা, নিচের দিকে কতটা নামলো না, নিচের দিকে 6 কিলোমিটার গেল। নিচের দিকে যদি 6 কিলোমিটার যায় মানে এখান থেকে এতটা। আচ্ছা, ছবিটা একটু বড় করে করি। তাহলে কুনাল এখান থেকে এই এতটা ধরে নাও 10 গেল। দিয়ে ওই লাইন বরাবর সে আবার সাউথে আসছে। উল্টো দিক থেকে যখন সাউথ বরাবর আসছে তখন সে কি করছে, 6 কিলোমিটার যাচ্ছে। তাহলে এখান থেকে এই এতটা এলো, এইটুকু ধরে নাও 6 কিলোমিটার। তাহলে ডেফিনেটলি এইটা হচ্ছে তোমার 4 কিলোমিটার। এই পয়েন্টে আসার পরে সে কি করলো, এই পয়েন্টে আসার পরে সে 3 কিলোমিটার ইস্টের দিকে গেল। তাহলে এখান থেকে ইস্টের দিকে এইদিকে এইটুকু হচ্ছে 3 কিলোমিটার। তোমাকে প্রশ্ন করে স্টার্টিং পয়েন্ট থেকে, স্টার্টিং পয়েন্ট ছিল এইটা, এই পয়েন্ট থেকে সে কতটা দূরত্বে আছে এবং কোন দিকে আছে। ডেফিনেটলি ডাইরেকশনটা এইদিকে। ডাইরেকশন যদি এই মুখে হয় তাহলে এটা হচ্ছে তোমার নর্থ ইস্ট, নর্থ ইস্টের দিকে মুখ করে আছে। আচ্ছা, কত কিলোমিটার এটা বুঝবে কি করে না, এই যে ত্রিভুজটা তোমার তৈরি হলো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তাহলে এইটার ভ্যালুটা তুমি বের করতে চাইছো, মানে এটা অতিভুজ। আর অতিভুজ মানে হচ্ছে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ এটা 3, এটা 4, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে লোকটা যেখান থেকে স্টার্ট করেছিল সেখান থেকে উত্তর পূর্ব দিকে 5 কিলোমিটার দূরত্বে আছে। না, এই যে এই 3, 4, 5 এটাকে বলা হয় পিথাগোরিয়ান ট্রিপলেট। ঠিক আছে, এটা মুখস্থ করে নেবে, তাহলে পরীক্ষার সময় অনেক সময় বাঁচে। পিথাগোরিয়ান ট্রিপলেটে যেমন 3, 4, 5 তো আমরা একটা পেয়েছি, এটা খুব সোজা মনে রাখা। আরেকটা হচ্ছে তোমার 6 আর 10, 5 দিয়ে একটা আছে, 5, 12, 13। মানে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি এখানে ধরো 6 আর 10 মানে হচ্ছে 6 স্কোয়ার আর 8 স্কোয়ারকে যোগ করে যদি তুমি রুট করো তাহলে তুমি 10 পাবে। কি করে, 6 স্কোয়ার মানে 36, 8 স্কোয়ার মানে 64, তাই 36 আর 64 যোগ করলে 100, তার রুট করলে হচ্ছে 10। আর একটা হচ্ছে 5, 12, 13, 7 দিয়ে একটা আছে, 7, 24, 25। এই চারটে মনে রাখলে অনেক সুবিধা হয়। ওকে, নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার 7। দুটো অপশন সাউথ হয়ে গেছে, একটা অপশন কেটে দাও। স্যার অপশন এ। হ্যাঁ, অপশন এ। হ্যাঁ, নর্থ। নর্থ। হ্যাঁ, অপশন সিটাকে না কেটে অপশন বিটাকে কাটতে পারতাম, আর ওখানে লেখা আছে অপশন সি এন্ড ডি। যাই হোক, একই ব্যাপার। তো তুমি নর্থ ইস্টের দিকে মুখ করে আছো এবং 10 মিটার ফরওয়ার্ড, মানে নর্থ ইস্টের দিকে তুমি 10 মিটার গেছো। তাহলে নর্থ ইস্ট মানে এইদিকে আমি গেছি 10 মিটার, এখান থেকে এতটা 10 ধরলাম।
সুতরাং এই পয়েন্ট থেকে বাঁ দিকে যাচ্ছে লোকটা, কেউ যদি এই পয়েন্ট থেকে বাঁ দিক এইভাবে রেখাটা টানো তাহলে তার ভুল হয়ে যাবে, ঠিক আছে? কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে না, তোমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনটা আঁকতে হবে। তাহলে আমি কি করছি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনটাকে ড্র করার চেষ্টা করছি। তাহলে এই দিক বরাবর মোটামুটি এটা 90 ডিগ্রি হবে। তাহলে লোকটা এখন এইদিকে যাচ্ছে। আচ্ছা, এইদিকে কতটা গেছে? এইদিকে তোমাকে বলেছে 7.5 মিটার গেছে। তাহলে এবার তোমাকে জিজ্ঞেস করেছে যে লোকটা তাহলে শুরুর যে পজিশনটা ছিল সেইখান থেকে কোন দিকে মুখ করে আছে। শুরুর পজিশন থেকে যেদিকে খুশি মুখ করে থাকতে পারে, নর্থ ইস্টের দিকে মুখ করে থাকতে পারে। যদি লাইনটাকে তুমি এখানে রাখো তাহলে এখান থেকে এতটা এইদিকে নর্থ ইস্ট হবে। লাইনটাকে তুমি যদি আর একটু বাড়িয়ে দাও, মানে এই লাইন বরাবর টাচ করো, তাহলে লোকটা ইনিশিয়াল পজিশনের সাপেক্ষে উত্তরের দিকে থাকবে। লাইনটাকে তুমি যদি আরো ক্রস করো তাহলে লোকটা নর্থ ওয়েস্টের দিকে থাকবে। মানে তোমার তিনটে অ্যান্সার হতে পারে এখানে, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট আর হচ্ছে নর্থ। বাট অ্যাকর্ডিং টু অপশন তোমাকে অ্যান্সার দিতে হবে এখানে, যে ইনিশিয়াল পজিশনে তোমার কোথাও নর্থ ইস্ট নেই, নর্থ ওয়েস্ট নেই, তাহলে অ্যান্সারটা হচ্ছে নর্থ, ঠিক আছে? কারণ বোথ অপশন সি এন্ড ডি তো হবেই না, সি তো হচ্ছেই না, তাহলে ডি তো ছেড়েই দাও। তাহলে অ্যান্সারটা আমাদের কি করতে হবে, নর্থ করতে হবে, মানে অপশন অনুযায়ী অ্যান্সার দিতে হচ্ছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 8। সাউথ হবে স্যার। সাউথ, আচ্ছা। আর কি বলবে? বলছি তাহলে শ্যাডোর প্রশ্নগুলো আমরা কিভাবে করি না, তোমাকে দেখতে হবে সূর্যটা কোন দিকে আছে। তোমাকে বলে সানসেট, মানে সূর্যটা থাকবে পশ্চিম দিকে। এদিকে আছে সূর্যটা, মানে দুজনের শ্যাডো সূর্যটা যেদিকে থাকবে তার উল্টো দিকে হবে, দুজনের ছায়াটা এই দিকে থাকবে। অজয়ের অমল কিভাবে কথা বলছে? ফেস টু ফেস কথা বলছে, মুখোমুখি কথা বলছে। তাহলে মুখোমুখি দুভাবে হতে পারে, একটা হচ্ছে উত্তর দক্ষিণে মুখ করে, আর একটা হচ্ছে তোমার পূর্ব পশ্চিমে মুখ করে। এই দুভাবে কথা বলতে পারে। আমি ডিসিশন নেব কি করে না, অমলের ছায়া ওয়াজ এক্স্যাক্টলি টু হিজ রাইট সাইড। অমলের ছায়াটা ঠিক তার ডান হাতে ছিল। তাহলে অজয় কোন দিকে মুখ করে? যখনই আমি বলেছিলাম যে ছায়াটা ডান দিকে বা বাঁ দিকে পড়বে, তখন ব্যক্তি দুটো উত্তর দক্ষিণে মুখ করে দাঁড়িয়ে থাকবে। তাহলে এখানে উত্তর দক্ষিণে দুজনকে দাঁড় করে দাও। এখন এই দিকে মুখ করে আছে, তার ছায়াটা এইদিকে পড়ছে, মানে তার ডান দিক হচ্ছে। আর এই সাউথের দিকে মুখ করে আছে, তার ছায়াটা এইদিকে মানে বাঁ দিকে পড়ছে। তাই এবার তোমাকে বলা হয়েছিল যে অমলের ছায়া ঠিক তার ডান হাতে পড়ছে। তাহলে অমলের ছায়া যদি তার ডান হাতে পড়ে তাহলে এটা হচ্ছে অমল, কারণ এখানে দাঁড়িয়ে থাকলে তার ডান হাতে পড়বে। তাহলে উল্টো দিকে থাকবে অজয়। তাহলে অজয় কোন দিকে মুখ করে আছে না, অজয় সাউথের দিকে মুখ করে আছে, নিচের দিকে আছে মানে সাউথের দিকে। তাহলে অ্যান্সারটা হচ্ছে সাউথ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9।
এটাও সাউথ মনে হচ্ছে স্যার। না, সেটা ইস্ট হবে। সেটা ইস্টের দিকে। ইস্টের দিকে, হ্যাঁ। A river is flowing west to east. তাহলে একটা নদী বয়ে চলেছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে, মানে এই মুখে। And on the way turns left. না, আমি যদি এই পর্যন্ত পড়ি on the way turns left, তাহলে আমার মনে হবে যে না, এখান থেকে এই দিকে গেল, কিন্তু সেটাই ভুল। তোমাকে এখানে ভাষাটা একসাথে পড়তে হবে। On the way turns left and go in a semicircle round a hillock. বাঁ দিকে টার্ন নিয়ে সে একটা অর্ধবৃত্তাকারে একটা পর্বতের চারপাশে ঘুরেছে। মানে এই দিকে টার্ন নিয়ে নদীটা কি করেছে, এখানে একটা পর্বত আছে, নদীটা বাঁ দিকে টার্ন নিয়েই অর্ধবৃত্তাকারে ঘুরেছে। তাহলে এদিক থেকে এদিকে বাঁ দিকেই কিন্তু টার্ন নিচ্ছে, কিন্তু সোজা যাচ্ছে না, বাঁ দিকে টার্ন নিয়ে অর্ধবৃত্তাকারে ঘুরেছে, মানে আবার এই পয়েন্টে চলে এলো। দিয়ে সেইখান থেকে সে কি করছে, বাঁ দিকে টার্ন নিচ্ছে এট রাইট অ্যাঙ্গেলস। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেলস মানে সমকোণে, তাহলে বাঁ দিকে তো সমকোণেই ঘোরে। তাহলে এখান থেকে আবার যখন বাঁ দিকে ঘুরছে, তার মানে এইদিকে যাচ্ছে, তাহলে ফাইনালি নদীটা ইস্টের দিকেই যাচ্ছে, মানে এই দিক থেকে ঘুরে এসে আবার নিজের সাথে মিট করছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে দ্য রিভার ইজ ফাইনালি ফ্লোয়িং ইন দ্য ইস্ট ডাইরেকশন। নেক্সট, স্যার ওয়েস্ট। 45 ডিগ্রি অ্যান্টি ক্লক, হ্যাঁ ওয়েস্ট, হ্যাঁ। স্যার ওয়েস্ট। আমি শর্টকাটে করছি, 90 ডিগ্রি ক্লক ওয়াইজ আর 135 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ। বড় থেকে ছোট বিয়োগ করে দাও, 135 থেকে 90 বাদ দিলে ডেফিনেটলি 45 হবে। তাহলে 45 ডিগ্রি ঘুরিয়ে দাও। আচ্ছা, 45 ডিগ্রি কোন দিকে ঘোরাবে না, দুটোর মধ্যে বড় হচ্ছে 135 তোমার অ্যান্টি ক্লক ওয়াইজকে ডিনোট করছে, তাহলে 45 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরিয়ে দাও। তাহলে লোকটার মুখটা ছিল নর্থ ওয়েস্টে, মানে এই মুখে। সেখান থেকে সে কি করলো, 45 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরলো। তাহলে এখান থেকে 45 ডিগ্রি ঘড়ি কাটে বিপরীতে ঘুরলে সে এখন কোন দিকে এলো, ওয়েস্টের দিকে এলো। তাহলে অ্যান্সারটা হচ্ছে ওয়েস্ট। আচ্ছা, যারা ছবি এঁকে করেছো এটা তো ফর্মুলার সাহায্যে, যারা ছবি এঁকে করেছো তাদের জন্য দেখিয়ে দিই। লোকটার মুখটা আছে নর্থ ওয়েস্টের দিকে, তাহলে আমি ডাইরেকশনটা ড্র করলাম, নর্থ ওয়েস্ট হচ্ছে এইদিকে, লোকটার মুখটা হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে। সেইখান থেকে সে কি করলো, 90 ডিগ্রি ক্লক ওয়াইজে ঘুরলো। ক্লক ওয়াইজ মানে ঘড়ি কাটার দিকে ঘুরলো, তাহলে ঘড়ি কাটার দিকগুলো এই দিকে ঘুরবে। এইখান থেকে এতটা হচ্ছে 45, আরো 45 যাবে, মানে লোকটার মুখটা এইদিকে হলো, অর্থাৎ নর্থ ইস্টে এলো। সেইখান থেকে সে কি করলো, 135 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজে গেল। 135কে তুমি ভেঙে লিখতে পারো 90 প্লাস 45, সুবিধা হবে। এবং ঘড়ি কাটা বিপরীতে আছে, তাহলে ঘড়ি কাটা বিপরীতে আমি যদি 90 ডিগ্রি যাই, আবার যদি এই পয়েন্ট থেকে ঘড়ি কাটা বিপরীত দিকে আসি, আগেরটা এইদিকে গেছিল, তাহলে তুমি আবার নর্থ ওয়েস্টে এলে, এবং নর্থ ওয়েস্ট থেকে তুমি 45 ডিগ্রি যাচ্ছ। তাহলে নর্থ ওয়েস্ট থেকে আরো যদি আমি 45 ডিগ্রি ঘড়ি কাটা বিপরীতে যাই, তাহলে ফাইনালি আমি এইখান থেকে 45 ডিগ্রি আসছি, তাহলে ফাইনালি আমি ওয়েস্ট ডাইরেকশনে আসছি। তাহলে অ্যান্সারটা হচ্ছে ওয়েস্ট। ওকে, নেক্সট চলে এসো ব্লাড রিলেশন। দ্য ব্লাড রিলেশনে কতদূর হয়েছিল? স্যার টাইপ টুর 8 অবধি। টাইপ টুর 8 অবধি।
মানে টাইপ 2 কমপ্লিট হয়ে গেছিল। এবারে হবে টাইপ 3। স্যার আমাদের 5 অবধি হয়েছিল টাইপ 2। আচ্ছা টাইপ 2 5 হ্যাঁ স্যার অবধি। আমাদের 5 অবধি হয়েছিল। ঠিক আছে, তাহলে টাইপ 2 না 6 না থেকে স্যার সরি, না না তাহলে টাইপ 2 6 থেকে 7 আমরা শুরু করছি। দেখো 6 থেকে 7 কি বলেছে, এ স্টার বি মানে হচ্ছে এ হলো বি এর ভাই, মানে স্টার মানে হচ্ছে ব্রাদার, স্ল্যাশ মানে হচ্ছে ফাদার, কিন্তু ফাদারটা দেখো রিভার্স সম্পর্কে আছে, কারণ এ স্ল্যাশ বি মানে বি হলো এর বাবা। অর্থাৎ প্রথম ক্ষেত্রে স্টার যখন ছিল প্রথম জন দ্বিতীয় জনের ভাই, কিন্তু যখন তুমি স্ল্যাশ করছো তুমি বলছো দ্বিতীয় জন প্রথম জনের বাবা। তার মানে সেকেন্ডের যে স্টেটমেন্টটা আছে সেটা কি হচ্ছে, রিভার্স সম্পর্কে আছে। এখানে খুব সতর্ক থাকতে হবে। প্লাস মানে হচ্ছে সিস্টার, মাইনাস মানে হচ্ছে মাদার। তাহলে সবকটা সম্পর্ক প্রথম জন দ্বিতীয় জনের কে হয়, তাহলে এই সম্পর্কটা দ্বিতীয় জন প্রথম জনের কে হয়। স্ল্যাশ মানে উল্টো দিক থেকে রিভার্স সম্পর্কে হচ্ছে। এবার তোমাকে বলেছে হুইচ অফ দ্য ফলোইং মিনস কিউ ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল অফ কে, দিয়ে তোমাকে 3টে চয়েস দিয়েছে, তারপরে 5টা অপশন আছে। ঠিক আছে, তাহলে চয়েস গুলো প্রত্যেকটা আমাদের ট্রাই করতে হবে যে এই কোন চয়েসটা দ্বারা বোঝাচ্ছে যে কে এর কাকা হবে কিউ। ঠিক আছে, তাহলে আমরা চয়েস এটাকে ফার্স্টে ট্রাই করব। এটাকে দেখেই কিছু না করেই আমরা কেটে দেব। কেন কাটছি, তার কারণ হচ্ছে কিউ হচ্ছে কে এর কাকা হতে হবে। তাহলে হতে গেলে কিউ কে জেন্ডার কি হতে হবে, মেল জেন্ডার হতে হবে। যে লাস্টে বসে থাকে তার জেন্ডার নির্ধারণ করা সম্ভব নয়। তাহলে এটা লিখে নাও, কোডেড রিলেশনে যে ব্যক্তি শেষে বসে থাকে তার জেন্ডার নির্ধারণ করা সম্ভব নয়। ঠিক আছে, তো সেই জন্য তুমি ফার্স্টে ওটাকে দেখেই কেটে দিচ্ছ। জেন্ডার নির্ধারণ করতে না পারলে তুমি বলবে এটা কি করে। কেন জেন্ডার নির্ধারণ করতে পারছো না বলতো, কারণ এখানে বলে যে স্টার, স্টার মানে কি ব্রাদার, মানে এম হচ্ছে কিউ এর ভাই, এম স্টার কিউ মানে, তাহলে এম যদি কিউ এর ভাই হয় তাহলে কিউ এম এর কে হবে, ভাইও হতে পারে বোনও হতে পারে, জেন্ডার নির্ধারণ করা যাচ্ছে না। তো সেই জন্য আমি বললাম লাস্টেরটা দেখেই তুমি কেটে দিতে পারো। তবে এটা ইউনিভার্সাল ট্রুথ নয়, এর ব্যতিক্রম আছে। ব্যতিক্রম দুটো পাশে লিখে নাও। 1 নম্বর ব্যতিক্রম হচ্ছে যদি কাপল হয়, এম আর কিউ যদি কাপল হতো তখন ডেফিনেটলি তুমি বলতে যে এমটা যদি বাক্সের মধ্যে থাকে কিউটা সার্কেলের মধ্যে হবে, অর্থাৎ সেক্ষেত্রে জেন্ডার নির্ধারণ করা যাচ্ছে। তাহলে ব্যতিক্রম 1-এ থাকছে কাপল, 2 নম্বর ব্যতিক্রমে থাকছে তোমার রিভার্স সম্পর্ক। রিভার্স সম্পর্ক মানে যেটা আমরা দেখলাম দ্বিতীয় জন প্রথম জনের কি হয় একটু আগে, যেমন স্ল্যাশ যদি এখানে থাকতো, ধরো আমাকে যদি বলা হতো এম স্ল্যাশ কিউ, তার মানে হচ্ছে দ্বিতীয় জন প্রথম জনের বাবা, অর্থাৎ কিউ হচ্ছে এম এর বাবা। অর্থাৎ সেই ক্ষেত্রে তুমি কিন্তু জেন্ডার নির্ধারণ করতে পারছো। ঠিক আছে, তাহলে রিভার্স সম্পর্কে যদি থাকে তাহলে সেক্ষেত্রে লাস্টের জন্য জেন্ডার নির্ধারণ করা সম্ভব। এখানে স্টার আছে, স্টার মানে তোমার হচ্ছে ব্রাদার, তাহলে কাপেলে হচ্ছে না, আবার রিভার্স সম্পর্কেও হচ্ছে না, কারণ এ ইজ দ্য ব্রাদার অফ বি, প্রথম জন দ্বিতীয় জনের বাবা। তো সেই জন্য তুমি কি করছো, কিউটাকে দেখেই কেটে দিচ্ছ। নেক্সট চলে এসো চয়েস বি। চয়েস বিটাকে ট্রাই করে দেখো হচ্ছে কিনা। স্যার সি এরটা হচ্ছে মনে হয়। সি এর অ্যানসারটা হবে। হ্যাঁ আচ্ছা বি এরটা হচ্ছে না, দেখো স্যার আমার তো বি হচ্ছে। হচ্ছে, বি তো হবে। আচ্ছা বি এরটা আমি ট্রাই করছি। বি এরটা কি বলেছে, কে স্টার বি, স্টার মানে হচ্ছে ব্রাদার,
মানে কে হচ্ছে বি এর ভাই, কে হচ্ছে ভাই বি এর। বি স্ল্যাশ এন, স্ল্যাশ মানে রিভার্স সম্পর্কে, এই যে স্ল্যাশ মানে রিভার্স সম্পর্ক, তার মানে দ্বিতীয় জন হচ্ছে প্রথম জনের বাবা, অর্থাৎ এন হচ্ছে বি এর বাবা, বি নয় কিন্তু এন হচ্ছে বি এর বাবা। তারপরে স্টার কিউ, স্টার মানে হচ্ছে ব্রাদার, মানে এন হচ্ছে কিউ এর ভাই, তাহলে এন হচ্ছে কিউ এর ভাই। কিউ স্টার ডি আর কিউ হচ্ছে ডি এর ভাই। এবারে তোমাকে দেখতে হবে কে এর কাকা কিউ হচ্ছে কিনা। কে এর বাবা হচ্ছে এন এবং বাবার ভাই হচ্ছে কিউ, তাহলে ডেফিনেটলি কিউ হচ্ছে কে এর কাকা। তার মানে অপশন বি মানে চয়েস বি আমাদের হচ্ছে। আচ্ছা এ যখন হলো না, তোমার অনলি এ অপশন কেটে গেল, বোথ এ এন্ড বিও কেটে গেল, অনলি সিও হবে না, তাহলে তোমার কাছে দুটো অপশন পড়ে আছে। অনলি বি তোমার অ্যান্সার হলো, যদি তোমার বোথ বি এন্ড সি হয় তাহলে অ্যান্সারটা হবে নান অফ দিস, তাহলে সিটাকেও চেক করতে হবে। তাহলে সিটাকে আরেকবার চেক করে দেখো যে হচ্ছে কিনা। স্যার এখানে তো কেটাই তো শেষে আছে, তাহলে কে এর কি করে জেন্ডারটা নির্ধারণ করব? কে জেন্ডার আমাদের লাগবে না তো, আমাদের কিউ এর জেন্ডার লাগবে তো। আমি বলছি কিউ হচ্ছে কাকা কে, তাহলে কে মেয়ে হোক ছেলে হোক যায় আসে না, কিউ কে মেল হতেই হবে। শেয়ারটা কি হলো? না স্যার ডি হবে। শেয়ারটা হচ্ছে, শেয়ারটা দেখা যাচ্ছে কিউ স্টার এল, স্টার মানে হচ্ছে ব্রাদার, মানে কিউ হচ্ছে এল এর ভাই, কিউ হলো এল এর ভাই। তারপরে বলেছে এল স্ল্যাশ আর, স্ল্যাশ মানে রিভার্স সম্পর্কে হবে, মানে আর হচ্ছে এল এর বাবা, আর স্টার কে মানে আর হচ্ছে কে এর ভাই। তাহলে কোনোভাবেই কিউ তো নিচে বসে আছে, আর নিচে যারা বসে থাকে তারা বয়সে ছোট হয়, কে ওপরে বসে আছে মানে বয়সে বড়, তাহলে কে এর কাকা কখনোই কিউ হতে পারে না, যেহেতু কিউ বয়সে ছোট। সম্পর্কটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, কিউ কে এর কে হচ্ছে তাহলে ভাইয়ের ছেলে, মানে ভাইপো হচ্ছে, কিউ হচ্ছে কে এর ভাইপো, কাকা নয়। তাহলে অপশন সি হলো না, তাহলে তোমার এখানে অ্যান্সারটা হচ্ছে অনলি অপশন বি। এর উপরে আর একটা প্রশ্ন আছে, কোয়েশ্চেন নাম্বার 7। তার সাথে প্রশ্নটা বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ স্ল্যাশ আর সুপারফ্লুয়াস টু অ্যান্সার দ্য অ্যাবভ কোয়েশ্চেন। সুপারফ্লুয়াস মানে লিখে রাখো অপ্রয়োজনীয়। ওপরের প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে কোন বাক্য বা বাক্যগুলি অপ্রয়োজনীয়। এবার বাক্য বা বাক্যগুলো বলতে এইগুলোকে বোঝাচ্ছে, একদম প্রথমে যেগুলো দেওয়া ছিল, মানে এটা 1 নম্বর বাক্য, এটা 2 নম্বর বাক্য, এটা 3 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর। তাহলে তোমাকে এখানে বলতে হবে যে এই যে 6 নম্বর প্রশ্নের উত্তরটা যখন তুমি দিতে যাচ্ছিলে তখন কোন বাক্যগুলো তোমার দরকার ছিল না। 3 আর 4টা তো লাগেনি। 3 আর 4টা আমাদের লাগেনি। হ্যাঁ,
3 আর 4টে কেন লাগেনি দেখে নাও, কারণ এখানে স্টার চিহ্ন ছিল, স্ল্যাশ ছিল, কোথাও প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন এখানে বসেনি। তার মানে 3 আর 4 হচ্ছে পুরোপুরি ভাবে অপ্রয়োজনীয়। তাহলে এখানে তোমাকে অ্যান্সার করতে হবে only 3 and 4। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 8। না, 8এরটা পড়ো এবং আমাকে পড়ার সাথে সাথে বলো যে তুমি না কোষে বলো যে কোন কোন অপশন হবে না। পরীক্ষার সময় যত অপশন কাটবে তত তোমার 100% বুঝতে পারবে তুমি অ্যান্সারটা সঠিক করছো। স্যার স্টারটা লাগবে না। না না, আমি সেটা বলিনি। আমি বলছি এই যে জিনিসটা আছে সি মাইনাস এ প্লাস বি, এটা দেখে কি মনে হচ্ছে যে কোন কোন অপশন কেটে যাবে? ওই যে একটু আগে বললাম যে শেষে বসে থাকে তার জেন্ডার নির্ধারণ করা যায় না। এখানে কোথাও কাপেল স্যার নেই, এ আর বিটা কেটে যাবে মনে হচ্ছে। এ আর বি নয়, এ আর সি। তার কারণ লাস্টে বসে আছে বি, তাহলে বি এর জেন্ডার নির্ধারণ করা সম্ভব নয়। তাহলে বি এর যদি তুমি জেন্ডার না জানো, তুমি কি করে বলবে বি এর ছেলে না বি এর বাবা? জেন্ডারই তো জানি না। তাহলে অপশন এ আর সি কেটে যাচ্ছে। কেটে লাভ কি হলো? লাভটা হচ্ছে যে পরীক্ষার সময় এইভাবে কাটলে তুমি বুঝতে পারবে তোমার অ্যান্সারটা তুমি সঠিকের দিকে যাচ্ছ, মানে এই দুটোর মধ্যেই একটা অ্যান্সার হবে, ওইগুলো তো হতেই পারে না। স্যার বি এরটা হবে তাহলে। আচ্ছা, ডি এরটা স্যার বি হবে। স্যার বি বি স্যার বি বি বি। আচ্ছা, সি মাইনাস এ, মাইনাস মানে হচ্ছে এখানে কি বলেছে, মাইনাস মানে হচ্ছে মাদার। তাহলে সি হচ্ছে এ এর মা, প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের মা। তারপরে বলেছে এ প্লাস বি, প্লাস মানে হচ্ছে ফাদার, মানে এ হচ্ছে বি এর বাবা, এ হচ্ছে বি এর বাবা। এবার যদি আমি অপশন গুলোকে দেখি, তাহলে অপশন বি তে বলেছে এ হচ্ছে সি এর ছেলে, তাহলে ডেফিনেটলি এ হচ্ছে সি এর ছেলে। অপশন বি মিলে যাচ্ছে। অপশন ডি কেন হচ্ছে না? সি ইজ দ্য মাদার অফ বি, সি তো বি এর মা নয়, সি তো বি এর ঠাকুমা। ঠিক আছে, সেই জন্য অপশন ডি হচ্ছে না। তাহলে এখানে আমাদের শেষ হচ্ছে টাইপ 2। এরপরে চলে আসি আমরা টাইপ 3। টাইপ 3 হচ্ছে বেসড অন কনভারসেশন। কি করে করে আমরা একবার দেখে নিই। পয়েন্টিং টুয়ার্ডস এ পারসন, এখান দিয়ে একটা পারসন হেঁটে যাচ্ছে, তাকে আমরা পি দিয়ে ডিনোট করছি। তার দিকে তাকিয়ে একটা লোক, এম ডিনোট করছি ম্যান, একটা মহিলাকে বলছে, ডাব্লিউ ডি ডিনোট করছে। কি বলছে? হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ ইউর ফাদার। ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে, ভার্ব থেকে দুটোকে আলাদা করবে। এখানে ভার্বটা হচ্ছে ইজ, ভার্বের বাঁ দিকের অংশটাকে বাঁ দিক থেকে শুরু করবে, আর ডান দিকের অংশটাকে ডান দিক থেকে শুরু করবে, দিয়ে বাক্যটাকে ছোট করবে। কিভাবে দেখো, হিজ মাদার, হিজ বলতে কাকে বোঝাচ্ছে না? লোকটা মহিলাটার সাথে কথা বলছে, তাহলে যদি হিজ বলে, লোকটা যদি বলে হিজ, তাহলে পার্সনটিকে বোঝাচ্ছে। তার মানে হিজ মাদার মানে হচ্ছে পার্সনস মাদার। তারপরে ইজ। এবারে ডান দিক থেকে দেখো, ইয়োর ফাদার, তোমার বাবা। তোমার বাবা বলতে, তোমার বলতে কাকে বোঝাচ্ছে? মহিলাটিকে বোঝাচ্ছে। তোমার বাবার একমাত্র মেয়ে, তাহলে তোমার বাবার একমাত্র মেয়ে মানে হচ্ছে মহিলাটি নিজেই, মানে মহিলাটির বাবার একমাত্র মেয়ে হচ্ছে মহিলাটি নিজেই।
তাহলে এখানে তুমি লিখছো ওমেন হারসেলফ, তোমার বাক্যটা ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়ার পরে তুমি এমনি উত্তর দিয়ে দিতে পারবে, মানে ব্যক্তিটির মা হলো মহিলাটি নিজেই, তাহলে মহিলাটি ব্যক্তিটির কে হয়? মহিলাটি ব্যক্তিটির মা হয়, তাহলে অ্যান্সার হচ্ছে মাদার। তাহলে কি করলাম? ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকছে, আমি এখানে ইজ থেকে দুটোকে, ভার্ব থেকে দুটোকে আলাদা করছি, বাঁ দিকের অংশটাকে বাঁ দিক থেকে, ডান দিকের অংশটাকে ডান দিক থেকে দেখছি। ডান দিক থেকে কিভাবে দেখছি? ইয়োর ফাদার, ইয়োর বলতে মহিলাটির বাবা, তাহলে মহিলাটির বাবা এখানে একটা অফ, অফ মানে র, মানে মহিলাটির বাবার একমাত্র মেয়ে, তাহলে মহিলাটির বাবার একমাত্র মেয়ে মহিলাটি নিজেই, তাহলে গোটা সেন্টেন্সটা দাঁড়ালো ব্যক্তিটির মা হলো মহিলাটি নিজেই। এইভাবে আমরা করব, বুঝা গেল? আচ্ছা, কোনো রেসপন্স নেই মানে বুঝা গেছে। আচ্ছা, দুয়েরটা কখনো কখনো সমস্যা হয় যে বাক্যটাকে ছোট করার পরেও যেন মনে হয় কনফিউশন হচ্ছে, তখন তোমরা ছবি ড্র করবে। যেমন দেখো 2 নম্বর প্রশ্নটা, পয়েন্টিং টু এ লেডি ইন এ ফটোগ্রাফ, ফটোগ্রাফে একটা লেডির দিকে তাকিয়ে শ্যালু বলছে, কাকে বলছে বলেনি, শ্যালু কি বলছে? হার সনস ফাদার ইজ দ্য সন ইন ল অফ মাই মাদার। ঠিক আছে, আমি বলেছিলাম ইজ থেকে দুটোকে আলাদা করতে, ইজ থেকে দুটোকে আলাদা করলাম, এটাকে বাঁ দিক থেকে দেখবো, ওটাকে ডান দিক থেকে দেখবো। হার সনস ফাদার, হার বলতে কাকে বোঝাচ্ছে? না, লেডিটাকে বোঝাচ্ছে। তাহলে লেডিটার ছেলের বাবা, তাহলে লেডিটার ছেলের বাবা মানে লেডিটার হাজবেন্ড হবে, স্যার সিস্টার হবে। সিস্টার। আচ্ছা, দেখছি দাও, তাহলে লেডিস হাজবেন্ড ইজ আমার মায়ের জামাই। এবার আমার মায়ের জামাই যে হবে, মানে এটাকে তুমি আর ছোট করতে পারছো না, আমার মায়ের মানে মায়ের জামাইকে তো আর ছোট করা যায় না, তাহলে এখানে তুমি ওটাই লিখছো, লেডিস হাজবেন্ড ইজ সন ইন ল অফ মাই মাদার। এখানে মায়ের জায়গায় স্যালু লিখে দিতে পারো, অফ স্যালুস মাদার। যদি তুমি এটাকে বুঝে যাও তো ভালো, কিন্তু যদি বুঝতে না পারো তাহলে ছবি আঁকবে, ছোট করার পরে ছবিটা আঁকবে। ছবিটা কিভাবে আঁকবে? লেডিস হাজবেন্ড, মানে এখানে লেডিটা তার হাজবেন্ড, এটা হবে, এই হাজবেন্ড হচ্ছে শ্যালুর মায়ের, মা তো উপরে থাকবে, শ্যালুর মায়ের জামাই। এইটা যদি জামাই হয় তাহলে জামাইয়ের বউ নিশ্চয়ই মায়ের মেয়ে হবে, মানে লেডিটা মেয়ে হচ্ছে, তাহলে শ্যালুর আবার মা, তাহলে লেডিটারও মা। লেডি আর শ্যালু হচ্ছে পরস্পরের বোন। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে হাউ ইজ শ্যালু রিলেটেড টু দ্য লেডি, তাহলে শ্যালু ওই লেডিটার সম্পর্কে কে হয়? তাহলে অ্যান্সারটা হচ্ছে সিস্টার। ঠিক আছে, অ্যাকচুয়াল অ্যান্সার ইজ ক্যান নট বি ডিটারমাইন্ড, কারণ আমি তোমাদের বলেছিলাম যে নাম অনুসারে যাবে না, স্যালুর জেন্ডারটা এখানে বলা নেই, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হওয়া উচিত ক্যান নট বি ডিটারমাইন্ড। কিন্তু যেহেতু 4টে অপশনের মধ্যে কোথাও নেই, পরীক্ষার সময় এসেছিল প্রশ্নটা, তো সেই জন্য তোমাকে অ্যান্সারটা সিস্টারই দিতে হবে, আর বাকিগুলো অপশনগুলো একদমই যাচ্ছে না। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 10, স্যার কাজিন হবে মনে হয়। কাজিন। তাহলে এখানে ইনভার্টেড কমা নেই, তো কে ইন্ট্রোডিউস করছে? অনিল ইন্ট্রোডিউস করছে। তাহলে অনিল যখন ইন্ট্রোডিউস করছে, হিজ বলতে অনিলকেই বোঝাবে।
তাহলে অনিলের বাবা স্ত্রী, এখানে তুমি ছোট করবে কি করে, মানে পরীক্ষার সময় এই ধরনের প্রশ্নগুলি যখন তোমার থাকবে অফলাইন পরীক্ষার ক্ষেত্রে, এইভাবে আন্ডারলাইন করবে যে অনিলের বাবা স্ত্রী মানে অনিলের মা, এখানে লিখলে অনিলের মা। তার আগের শব্দটাকে দেখো, তার আগের শব্দটা দেখলেই হবে, ব্রাদার। তার মানে তার মানে দাঁড়াচ্ছে কি, তার মানে দাঁড়াচ্ছে অনিলের মায়ের ভাই। তো মায়ের ভাই মানে হচ্ছে মামা, তখন এটাকে কেটে দিয়ে এর নিচে লিখলে অনিলের মামা মানে ম্যাটারনাল আঙ্কেল। তার আগের শব্দটা কি আছে, তার আগের শব্দটা হচ্ছে ছেলে, তার মানে এটা এটা এবার কেটে দিলে তার মানে তোমার দাঁড়াচ্ছে অনিলের মামার ছেলে। তাহলে মামার ছেলেকে কি বলা হয়, কাজিন। তাহলে অ্যান্সারটা হয়ে গেল কাজিন। তাহলে রোহিত হচ্ছে অনিলের কাজিন। ওকে, কোশ্চেন নাম্বার 4। স্যার ব্রাদার হবে? হুম, হ্যাঁ স্যার ব্রাদার হচ্ছে। ব্রাদার হচ্ছে, ঠিক আছে। Pointing towards a person in the photograph, Anjali said, he is. তো ভার্বটা এখানে প্রথমেই দিয়ে দিয়েছে। হি বলতে কাকে বোঝাচ্ছে, হি বলতে বোঝাচ্ছে এই পার্সনটিকে। তাহলে এই পার্সন ইজ, পার্সন ইজ কি হচ্ছে, এবার বলেছিলাম ডান দিক থেকে দেখতে, মানে এইখান থেকে দেখছি আমি। মাই সিস্টার্স ব্রাদার, মাই বলতে অঞ্জলিকে বোঝাচ্ছে, মানে অঞ্জলির বোনের ভাই। তাহলে বোনের ভাই মানে অঞ্জলির ভাই। এবার অঞ্জলির ভাইয়ের বাবা, তাহলে অঞ্জলির ভাইয়ের বাবা মানে হচ্ছে অঞ্জলির বাবা। এবার বাবার ছেলে, তার মানে তোমার এখানে বাবার ছেলে মানে তো ভাই হচ্ছে। তাহলে পার্সন ইজ অঞ্জলিস ব্রাদার। তাহলে অ্যান্সারটা হয়ে গেল, ব্যক্তিটি অঞ্জলির কে হয়, ব্যক্তিটি অঞ্জলির ভাই হয়। ওকে, নেক্সট 5-এরটা। স্যার সিস্টার? না, স্যার কাজিন হবে? কাজ না হবে। এটা দেখে নাও, the girl I met yesterday at the beach was the youngest daughter of the brother-in-law of my friend's mother. এখানে পুরো জিনিসটা উল্টো দিক থেকে করো, কারণ এখানে যেখানে ভার্বটা আছে তার আগের কথাটা ইম্পর্টেন্ট নয়। তাহলে গোটাটাকে তুমি ডান দিক থেকে দেখছো। মাই ফ্রেন্ডস মাদার, আমার বন্ধুর মা, মানে রিতার বন্ধুর মা। তাহলে রিতার বন্ধু যে কেউ হতে পারে, রিতার বন্ধুটাকে তুমি এক্স ধরে নাও, মনি যে ধরতে হবে তার কোনো মানে নেই, রিতার বন্ধুটাকে তুমি এক্স ধরে নাও। তাহলে রিতার বন্ধুর মা মানে এক্স এর মা, এক্স এর মায়ের ব্রাদার ইন ল। তাহলে এক কাজ করে ছবি এঁকে নাও, এক্স এর মায়ের ব্রাদার ইন ল,
আচ্ছা, মায়ের ব্রাদার ইন ল মানে কি হবে? মানে ব্রাদার ইন ল মানে হচ্ছে যে হাজবেন্ডের ভাই। ব্রাদার ইন ল মানে ভাইয়ের মতো, তাহলে হাজবেন্ডের ভাই, এইটা হচ্ছে এক্স এর মায়ের ব্রাদার ইন ল। তাহলে মায়ের যে ব্রাদার ইন ল হচ্ছে, সে এক্স এর দিক থেকে কি সম্পর্কে হচ্ছে? আঙ্কেল হচ্ছে। এটা যদি এক্স এর মা হয়, এটা হবে বাবা, বাবার ভাই হচ্ছে আঙ্কেল। এবার তোমাকে বলেছে ওই যে ব্রাদার ইন ল যে হচ্ছে তার মেয়ে, তাহলে কালকে যে মেয়েটির সাথে দেখা হয়েছিল সে হচ্ছে আঙ্কেলের মেয়ে। আচ্ছা, আঙ্কেলের মেয়ে যদি হয়, তাহলে আঙ্কেলের মেয়েকে আমরা কি বলবো? কাজিন বলবো। খুড়তুতো বোন, তাহলে খুড়তুতো বোন মানে হচ্ছে কাজিন, তাহলে অ্যান্সারটা হচ্ছে কাজিন। ওই যে মেয়েটা রিতার বন্ধুর কে হয় না, কাজিন হয়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6। ছয়টা একটু টাফ আছে, আমি বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি, তারপরে তোমরা করো। এ ওম্যান গোয়িং উইথ এ বয়, একটা মহিলা একটা ছেলের সাথে যাচ্ছে, ইজ আস্কড বাই অ্যানাদার ওম্যান, রাস্তায় অন্য একজন মহিলার সাথে দেখা হলো, সে জিজ্ঞেস করলো তাদের মধ্যে সম্পর্ক কি। দ্য ওম্যান রিপ্লাইড, এই মহিলাটা রিপ্লাই করছে, মাই ম্যাটার্নাল আঙ্কেল অ্যান্ড দ্য আঙ্কেল অফ হিজ ম্যাটার্নাল আঙ্কেল ইজ দ্য সেম। এর মানেটা হচ্ছে যে আমার মামা এবং ছেলেটির মামার কাকা দুজনে একই ব্যক্তি। মানে মহিলাটির মামা মাই ম্যাটার্নাল আঙ্কেল মানে মহিলাটির মামা, and the uncle of his maternal uncle, his মানে ছেলেটা, ছেলেটির মামার কাকা এবং ছেলেটির মামার কাকা দুজনে একই ব্যক্তি। How is the lady related with that boy? তাহলে এই মহিলাটি ছেলেটির সম্পর্কে কে হয়? দেখো, ট্রাই করা হয় কিনা দেখো। Either aunt and nephew. আন্ট এন্ড নেফিউ, ঠিক আছে। আন্ট নেফিউ। হ্যাঁ স্যার, আন্ট আর নেফিউ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি ছবি এঁকে করি, দেখো অনেক সময় ছবি আঁকার দরকার পড়ে না, নিজেদের দিক থেকে ভাবলেই হয়ে যায়। যে আমার দিক থেকে যদি আমি ভাবি আমার মামা আর কোনো একটা ছেলে তার মামার কাকা, এভাবে ভাবলেও হয়ে যায়। কিন্তু যদি আমি অফিসিয়ালি ছবি এঁকে করি, কিভাবে জিনিসটা দাঁড়াবে? মহিলাটির মামা মানে হচ্ছে মায়ের ভাই, এই ব্যক্তিটা হচ্ছে মহিলাটির মামা। এই ব্যক্তিটাই হচ্ছে ছেলেটির মামার কাকা। ছেলেটাকে আর নিচ থেকে শুরু করো। ছেলেটির মামা মানে হচ্ছে মায়ের ভাই, ছেলেটির মায়ের ভাই, এইটা হচ্ছে ছেলেটির মামা। তার কাকা হচ্ছে এই ব্যক্তিটা। তার কাকা মানে এদের দুজনের যে বাবা হবে তার ভাই হচ্ছে এই ব্যক্তিটা, ছেলেটির মামার কাকা। তাহলে ফিগারটা আমাদের দাঁড়ালো। এইবারে আমি সম্পর্কটা বের করবো কি করে? এটা যদি মহিলাটির মামা হয়, এটা হবে মামা নাম্বার 2, কারণ মামার ভাই তো মামাই হবে। তাহলে মহিলাটির মামার মেয়ে, মামার মেয়েকে কি বলবে? মামার মেয়েকে মহিলাটি বলবে কাজিন, মামাতো বোন। এবার মামাতো বোনের ছেলে, মামাতো বোনের ছেলে মানে ইংলিশে বললে হচ্ছে কাজিন সন। কাজিন সনকে কি বলা হয়? কাজিন সনকে বলা হয় নেফিউ। তার মানে মহিলাটি বলবে নেফিউ বলবে।
উল্টো দিক থেকে এই ছেলেটা মহিলাটাকে কি বলবে? দেখো, মায়ের বোনের মতো, তাহলে মায়ের বোন যদি হয় তাহলে মাসি, ছেলেটা মাসি বলে ডাকবে, মানে আন্ট। তাহলে সম্পর্কটা হচ্ছে তোমার আন্ট এন্ড নেফিউ। ঠিক আছে, ওকে। কোয়েশ্চেন নাম্বার 7। স্যার পিসি হবে? হুম, রজনের ঠাকুমা হচ্ছে ওই মহিলাটি, ওমেন হু ইজ রজনস গ্র্যান্ডমাদার। মানে এই মহিলাটা হু বলতে কাকে ইন্ডিকেট করছে? এই মহিলাটাকে। এই মহিলাটা কে হচ্ছে? এই মহিলাটা হচ্ছে রজনের ঠাকুমা। তার আগের শব্দটা হচ্ছে মেয়ে, তার মানে রজনের ঠাকুমার মেয়ে। কারণ ঠাকুমার মেয়ে মানে হচ্ছে বাবার বোন। লেডিটা হচ্ছে রজনের ঠাকুমার মেয়ে, মানে বাবার বোন। লেডি ইজ ড্যাডস সিস্টার। আর বাবার বোন যদি হয় তার মানে হচ্ছে পিসি। তাহলে লেডিটি রজনের কি হয়? লেডিটি রজনের পিসি হয়, মানে ইংলিশে হচ্ছে আন্ট। নেক্সট, 8-এরটা। মাদার হবে স্যার। হুম, হ্যাঁ স্যার মাদার হচ্ছে। ঠিক আছে। স্যার মাদার। তাহলে এখানে একটা লোক ফটোগ্রাফে দিকে তার পয়েন্ট করে বলছে, দ্য লেডি ইন দ্য ফটোগ্রাফ ইজ মাই নেফিউস ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। দেখো, নেফিউ মানে দুটো হতে পারে, একটা হচ্ছে ভাইয়ের ছেলে হতে পারে, আর একটা হতে পারে বোনের ছেলে। যখন ম্যাটার্নাল শব্দটা থাকবে তখন মায়ের দিক থেকে ভাববো, মানে মানে হচ্ছে বোনের ছেলে। তাহলে আমার আমার ভাইপোর, মানে আমার বলতে কাকে বোঝাচ্ছে? লোকটাকে বোঝাচ্ছে। লোকটির ভাইপো, লোকটির যে বোন আছে তার ছেলে, এটা হয়ে গেল লোকটির ভাইপো। তাহলে ভাইপোর ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার, ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে হচ্ছে মায়ের মা। এর মায়ের মা হচ্ছে ওই লেডিটা। এবার তোমাকে জিজ্ঞেস কি করেছে? হাউ ইজ দ্য লেডি ইন দ্য ফটোগ্রাফ রিলেটেড টু ম্যান সিস্টার হু হ্যাজ নো আদার সিস্টার? এই লোকটির একটাই বোন আছে। লোকটির বোনটা হচ্ছে এইটা, এই সার্কেলটা। তাহলে এই লেডিটা ওই লোকটির বোনের কে হচ্ছে? লোকটির বোনের মা হচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে মাদার। 8-এরটা অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, লাস্ট কোশ্চেন চলে এসে ব্লাড রিলেশনে।
স্যার হিজ ফাদার হবে। হিজ ফাদার, আচ্ছা স্যার অপশন এ হবে হিজ ওন। তাই আচ্ছা হিজ ওন হিজ ফাদার, অপশন এ হবে। দুটো উত্তর আসছে। আচ্ছা আর কেউ অন্য অপশন বলবে নাকি এ আর সি ছাড়া? ঠিক আছে চলো পড়া। তো আই হ্যাভ এ তো আছে, মানে কেউ কি বি আর ডি বলবে? ঠিক আছে চলো দেখা যাক। এটা একটু ট্রিকি প্রশ্ন আছে। পয়েন্টিং টু এ ফটোগ্রাফ, স্যার সে নিজেই হবে। হ্যাঁ মানে সেই যদি নিজে হয় তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ হিজ ওন। এখানে তোমাকে বলেছে পয়েন্টিং টু এ ফটোগ্রাফ এ ম্যান সেড, একজন ব্যক্তি বলছে, এই ব্যক্তিটাকে যে বলছে কথাটা তাকে M1 ধরো। তাহলে M1 কি বলছে? আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার, আমার কোনো ভাই বোন নেই, মানে M1 একাই। বাট দ্যাট ম্যানস ফাদার, দ্যাট ম্যান বলতে ওই যে ফটোতে যে আছে ফটোগ্রাফের লোকটাকে তুমি M2 ধরো। মানে দ্যাট ম্যান বলতে কাকে বোঝাচ্ছে? M2 কে বোঝাচ্ছে। তাহলে M2 বললো আমার বাবার ছেলে, তাহলে M2 এর বাবা হলো, M2 এর যে বাবা হবে সে হচ্ছে আমার বাবার ছেলে। আমার বলতে কাকে বোঝাচ্ছে? M1 কে বোঝাচ্ছে। তাহলে M1 এর বাবার ছেলে মানে কি? M1 নিজেই, কারণ M1 এর কোনো ভাই বা বোন নেই। তাহলে M1 এখানে বসে গেল। ওই জিনিসটা দাঁড়ালো কি? জিনিসটা দাঁড়ালো M2's father is M1। জিনিসটা ছোট করলে দাঁড়ালো M2's father is M1। তাহলে whose photograph was it? তাহলে ছবিটা কাটছিল, ছবিটা মানে M2। তাহলে M2 M1 এর কি হয়? M2 M1 এর ছেলে হচ্ছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে his sons। ঠিক আছে, এটা কিন্তু ট্রিকি প্রশ্ন ছিল। ম্যাক্সিমাম স্টুডেন্ট অপশন এ করে, কিন্তু অপশন এ নয়। বুঝতে না পারলে বলো, আমি আবার বলছি। ঠিক আছে, তাহলে আমাদের ব্লাড রিলেশন চ্যাপ্টার কমপ্লিট হলো। নেক্সট চলে এসো অন্য চ্যাপ্টার। অন্য চ্যাপ্টারে কোনটাকে ধরে? এক কাজ করে সিরিজ ধরো। তোমাদের কোনো চ্যাপ্টার এরকম হয়েছিল যে আমি স্যার অ্যালফাবেট টেস্ট হচ্ছিল তো 5 অবধি হয়েছিল অ্যালফাবেট টেস্ট। অ্যালফাবেট টেস্ট 5 অবধি হয়েছিল, তাহলে সিরিজটা পড়া হবে। অ্যালফাবেট টেস্ট পড়ায়। আচ্ছা অ্যালফাবেট টেস্ট তোমাদের 5 পর্যন্ত নয় 6 পর্যন্ত হয়েছিল। তাহলে আমাদের তো এগুলো শুরুই হয়নি। আচ্ছা শুরু হয়নি, তাহলে অ্যালফাবেট টেস্ট শুরু করো। আরে অ্যালফাবেট টেস্টটা থেকে তোমরা সিরিজটাকে বেশি এনজয় করবে। এক কাজ করো সিরিজটাকে আগে করো। থাক অ্যালফাবেট টেস্ট পরে করলে হবে। অ্যালফাবেট টেস্ট থেকে পরীক্ষায় সিরিজটা বেশি পরিমাণে আসে। সিরিজ 4 রকমের হতে পারে। একটা নাম্বার সিরিজ, একটা হচ্ছে তোমার লেটার সিরিজ, একটা আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক মানে নাম্বারের ক্ষেত্রে আমরা দেখলাম শুধুমাত্র সংখ্যা থাকবে, লেটারের ক্ষেত্রে শুধুমাত্র লেটার থাকবে। লেটার আর নাম্বার কম্বাইন করে যদি দেয় তাহলে সেটা হচ্ছে আলফা নিউমেরিক। সিরিজের 4 নম্বর যে পার্টটা আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ, যেটা হচ্ছে সবথেকে টাফ। ঠিক আছে, তাহলে এই 4 রকমের সিরিজ হতে পারে। তাহলে আমরা ফার্স্টে আলোচনা করব নাম্বার সিরিজ নিয়ে। এবং এইখানে যে কোনো এক্সাম, ব্যাংক বলো, রেল বলো, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, পিএসসি, স্কুল সার্ভিস, সব জায়গাতেই তোমার নাম্বার সিরিজ থেকে 3-4টে প্রশ্ন থাকবে। স্যার আমাদের সিরিজ 13টা কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা সিরিজ 13টা কোশ্চেন হয়েছে। আচ্ছা সিরিজ এখন শুরু হয়নি এরকম কেউ আছো? কোনো ব্যাচ আছো? আমাদের শুরু হয়নি। শুরু হয়নি, তাহলে 1 থেকে শুরু হবে। ফার্স্ট এটা 24 হবে।
হ্যাঁ, দাঁড়াও শুরু করো। নাম্বার হ্যাঁ, সোজা আছে এগুলো, এগুলো বাচ্চাদের প্রশ্ন, কঠিন প্রশ্নগুলো শুনবো। এখানে তাহলে নাম্বার সিরিজ আমরা স্টার্ট করছি, আমরা প্যাটার্ন গুলো দেখি। ফার্স্টের প্যাটার্নটা সবকটা 4 করে বাড়ছে, 4 4 4 4, মানে অ্যান্সারটা হবে 24। তাহলে এই যে প্রত্যেকটা প্লাস 4 করে বাড়ছে, এইটাকে বলা হচ্ছে অ্যাডিশন সিরিজ। মানে আর যোগটা তুমি কিভাবে করছো, যোগটা তুমি করছো সবকটা সেম নাম্বার যোগ হচ্ছে, মানে 4 4 করেই বাড়ছে। তাহলে এইটাকে বলা হচ্ছে সেম নাম্বার অ্যাডিশন। টার্মগুলো খুব একটা কাজে লাগবে না, মানে জাস্ট হচ্ছে প্রসেসটা কিভাবে হচ্ছে সেটাই জানার জন্য। আচ্ছা, 2 এর অ্যান্সারটা, হ্যাঁ 2 এর অ্যান্সারটা হচ্ছে 23। হ্যাঁ, এদিকে 1 বাড়ছে, 2 বাড়ছে, 3 বাড়ছে, 4 বাড়ছে, 5 বাড়ছে, 6 বাড়ছে, আমাদের অ্যান্সারটা হচ্ছে 23। তাহলে এই যে +1 +2 +3 এইভাবে যে বাড়ছে, এইটাকে বলা হচ্ছে ইনক্রিজিং অর্ডার, ইনক্রিজিং অর্ডার অ্যাডিশন। তাহলে যোগ 2 রকমের হতে পারে, একটা সেম নাম্বারে, একটা ইনক্রিজিং অর্ডার, ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে হতে পারে। নেক্সট তিনেরটা বলো। 23, এটা হচ্ছে 23। তার কারণ এখানেও সবকটা 5 করে কমছে, 48 থেকে 5 কমালে 43, 43 থেকে 5 কমালে 38, তারপরে 28 থেকে 5 কমালে 23। মানে এটাকে তুমি বলবে সেম নাম্বার সাবট্রাকশন। সাবট্রাকশন মানে বিয়োগ। 4টা 74, 1 কমছে, 2 কমছে, 3 কমছে, 4 কমছে, 5 কমছে, তারপরে তো 6 কমবে। তাহলে 80 থেকে 6 কমলে অ্যান্সারটা হচ্ছে 73। না, 6 কমছে, 74। 89 থেকে 85 4 কমলো, 85 থেকে 80 5 কমলো, তাহলে 80 থেকে 6 কমবে, তাহলে 74। এইটাকে বলা হচ্ছে ইনক্রিজিং অর্ডার সাবট্রাকশন। 5টা বলো। 972। 5টা আমাদের কি করতে হবে না, গুণ করতে হবে। তাহলে 4 এর সাথে 3 গুণ করলে 12, 12 সাথে 3 গুণ করলে 36, 36 3 108। তাহলে 324 কে যদি আমি 3 দিয়ে গুণ করি 972। তাহলে হ্যাঁ 312 অতএব 1 324 72, 3 3 9। তাহলে অ্যান্সারটা হচ্ছে 972। তাহলে এটা কি হলো, এটা হলো সেম নাম্বার মাল্টিপ্লিকেশন। 6টা 45। না, আরেকবার চেক করো। 67.5। হ্যাঁ, Sir, 101.25. না, অ্যান্সারটা হবে 67.5। আচ্ছা, কি করে হচ্ছে দেখে নাও। যখনই দশমিকে থাকবে না, ধরো এখানে আছে 3, তারপর এটা 3, তারপর এটা আছে 4.5, দশমিকটাকে ছাড়া ভাবো, মানে 3 এর পরে তুমি 45 কে নাও, তাহলে 3 থেকে 45 যেতে গেলে তোমাকে কত দিয়ে গুণ করতে হবে, 3 15 45। না, এখানে যদি তোমার এক ঘরের আগে, এখানে যদি এক ঘরের আগে একটা দশমিক থাকে, তাহলে এখানেও এক ঘরের আগে একটা দশমিক থাকবে। অর্থাৎ আমরা কি পেলাম, তাহলে দশমিকের ব্যাপারটা তাহলে আমাদের ক্লিয়ার হলো, যে দশমিক ছাড়া আমরা ভাববো, তারপরে পরে দশমিকটাকে বসে নেওয়া যাবে। তাহলে এটাকে 1.5 দিয়ে গুণ করলে তোমার আসছে 4.5। না, আমরা জানি 4.5 6.5 তোমার 9 হয়, তাহলে 2 দিয়ে গুণ করলে 9 এলো। তাহলে প্যাটার্নটা কি দাঁড়াচ্ছে না, এটা যদি 2 হয়, এটা যদি 1.5 হয়, 3 থেকে 3 এ যেতে গেলে তোমাকে 1 দিয়ে গুণ করতে হচ্ছে, মানে 0.5 করে বেরিয়ে যাচ্ছে। তাহলে 1 1.5, তারপরে 2, তারপরটা নিশ্চয়ই 2.5 দিয়ে গুণ হবে। আর 25 9 কত হয়, 25 9 225,
এখানে একটা দশমিক আছে 1 ঘর পরে, তাহলে এখানে একটা দশমিক বসিয়ে নাও, মানে 22.5। এবার 22.5 কে কত দিয়ে গুণ করবে? ডেফিনেটলি 3 দিয়ে গুণ করবে, 0.5 করে বাড়ছে। তাহলে 22.5 কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 × 5 = 15, 3 × 66 রেখে 67, তাহলে অ্যান্সারটা হচ্ছে 67.5। তাহলে এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডার মাল্টিপ্লিকেশন। না, কোয়েশ্চন নাম্বার 7, 10.5. 10.5। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে এখানে কোয়েশ্চন নাম্বার 7টা বলেছে যে 336 থেকে 168, অর্থাৎ আমরা কি করছি, 2 দিয়ে ভাগ করছি। এটাকে 2 দিয়ে ভাগ করলে 84, 84 কে 2 দিয়ে ভাগ করলে 42, 42 কে 2 দিয়ে ভাগ করলে 21, 21 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে তোমার অ্যান্সার আসবে 10.5। সেম নাম্বার ডিভিশন। আচ্ছা, 8এরটা স্যার 10 30 হবে। 10. 10 10. 10 10 আচ্ছা, 7200 যদি 2 দিয়ে ভাগ করি 3600, এটাকে 3 দিয়ে ভাগ করলে 1200, এটাকে 4 দিয়ে ভাগ করলে 300, 5 দিয়ে ভাগ করলে 60, আর এটাকে 6 দিয়ে ভাগ করলে 10। তাহলে এটা হয়ে গেল ইনক্রিজিং অর্ডার ডিভিশন। ঠিক আছে, আজকে 8 পর্যন্তই থাক, আমরা পরের দিন, এটা গেল একদম ইজি, পরের দিনেরটাও ইজি থাকবে, কিন্তু ইজির থেকে একটু উপরে, মানে ইজি আর মিডিয়ামের মাঝামাঝি। ঠিক আছে, চলো তাহলে, থ্যাঙ্কস ফর লিসনিং সবাইকে। চলো।